আজকে 2 নম্বর ক্লাস, তাই তো? নেক্সট দেখো, আচ্ছা তুমি দেখো, আমরা এনথালপি পড়েছিলাম আগের ক্লাসে। সেখানে বলেছিলাম যখন কোন একটা রিঅ্যাকশনের ডেলিজ ভ্যালু নেগেটিভ হয়, মানে যখন রিঅ্যাকশনটা এক্সোথার্মিক হয়। সো ডেলিজ ভ্যালু নেগেটিভ মানে কি, রিঅ্যাকশনটা এক্সোথার্মিক। যখন এইটা হয় তখন সেই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হয়। বলেছিলাম ডেলিজ ভ্যালু নেগেটিভ যখন হয় তখন সেই রিঅ্যাকশনটা কি হয়, আমরা গ্রাফ ড্র করেছিলাম। স্পন্টেনিয়াস মানে হচ্ছে পসিবল, কোনটা হবে রিঅ্যাকশন, সেখানে রিঅ্যাকশন তোমার হবে স্পন্টেনিয়াস। এটা হবে। কিন্তু কিছু রিঅ্যাকশন আছে, যেমন তোমাকে বলছি যে যখন সেখানে ওয়াটার লিকুইড থেকে যখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন, যখন সেখানে তোমার ওয়াটার গ্যাস ওয়াটার ভেপার ফর্মেশন হয়, মানে লিকুইড থেকে ওয়াটার ভেপার হয়, সেখানে কিন্তু রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক, সেখানে হিট অ্যাবজর্ব হয়। মানে এখানে তোমার কিন্তু ডেলিজ ভ্যালু কিন্তু তোমার পজিটিভ হয়, মানে এই রিঅ্যাকশনটা কিন্তু এন্ডোথার্মিক। তাহলে আমার তো দেখেছি যে নরমাল কন্ডিশনে লিকুইড থেকে তো ওয়াটার ভেপার হয়, ফর্মেশন হয় কিনা বলো? তার মানে দেখো, এই যে তোমার এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন গুলো কিন্তু হয়, এই এন্ডোথার্মিক রিঅ্যাকশন গুলো কিন্তু হয়, মানে পসিবিলিটি আছে এগুলো হওয়ার, এগুলো স্পন্টেনিয়াস হচ্ছে। তার মানে দেখো, ডেল এইচ ভ্যালু নেগেটিভ হলে হচ্ছে এক্সোথার্মিক, সেটা স্পন্টেনিয়াস হচ্ছে মেবি। কিন্তু সেখানে কিছু দেখা যাচ্ছে যে সব সময় যে ডেল এইচ ভ্যালু নেগেটিভ হলে স্পন্টেনিয়াস হবে তা নয়, সেখানে কিছু পজিটিভ ভ্যালু হলেও সেখানে স্পন্টেনিয়াস হচ্ছে। তখন সব সায়েন্টিস্টরা একটা নতুন কনসেপ্ট বের করলো যে এনথালপি একটা রিঅ্যাকশনের স্পন্টেনিটি এক্সপ্লেন করার জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন নয়। তখন বললো যে একটা এনথালপি, না আমরা যে বললাম এনথালপি চেঞ্জেসটা, এই এনথালপি চেঞ্জেসটা যখন নেগেটিভ হয় তখন বলা হলো রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে মেবি। কিন্তু কিছু কিছু কারণ দেখা গেছে যে তোমাকে একটা রিঅ্যাকশন দেখালাম, যখন সেখানে ফেজ চেঞ্জ হয়, ধরো যখন আমরা গরমকালে জামা কাপড় ভিজা করবো, যখন দেখবে খুব ঠান্ডা আরাম লাগে জামা কাপড় ভেজা করলে, কারণ দেখেছি যখন জামা কাপড় ভেজা করো তখন দেখবে তো বডি থেকে ইভাপোরেশন হয়। সো ফর দ্য ইভাপোরেশন প্রসেস দে উইল কালেক্ট দ্য ল্যাটেন্ট হিট ফ্রম ইওর বডি, তাই না? তখন জামা কাপড় মানে যখন জামা কাপড়টা গায়ে শুকিয়ে যায়, তার মানে সেই লিকুইড ওয়াটারটা কিন্তু ওয়াটার ভেপার কনভার্ট হয়, তাহলে সেটা কিন্তু স্পন্টেনিয়াস হয়। নাকি জামা কাপড় যখন তুমি পরে থাকো ভেজা জামা কাপড় শুকিয়ে যায় তখন স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস বলো? স্পন্টেনিয়াস। অটোমেটিক্যালি সিস্টেম থেকে হয়। রিকাই বুঝতে পারলে? সম্প্রীত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে তাই সেখানে বলা হলো যে ডেলিজ ভ্যালু নেগেটিভ, এটা কিন্তু একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন নয়, আরো অংশ ভাবতে হবে। তখন সেখানে নতুন টার্ম ইন্ট্রোডিউস হলো, সেই টার্মটার নাম হচ্ছে তোমার এনট্রপি। এটা লিখে নাও এটুকু, যে আমার এখানে এই রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন বাট স্পন্টেনিয়াস, বাট স্পন্টানিয়াস। তাহলে হলো ডেলিজ ভ্যালু নেগেটিভ পজিটিভ হচ্ছে, এন্ডোথার্মটাও কিন্তু রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হচ্ছে। তখন একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করা হলো একটা রিঅ্যাকশনকে এক্সপ্লেন করার জন্য, সেই টার্মটা হচ্ছে এনট্রপি। তার নাম হচ্ছে এনট্রপি। তোমরা হেডিং দাও এনট্রপি বলে। এনট্রপি এটা একটা থার্মোডাইনামিক ফাংশন, একে এস দিয়ে লেখা হয়, একে এস দিয়ে লেখা হয়। এনট্রপি ইট মেজার্স, লেখো ডেফিনেশনটা। Entropy is a thermodynamical function which explain the motion of randomness. Entropy is a thermodynamical function which explain the motion of randomness. Entropy হচ্ছে একটা থার্মোডাইনামিক্যাল ফাংশন যেটা কোন একটা সিস্টেমের randomness কে মেজারমেন্ট করছে। randomness মানে কি? randomness মানে ধরো তোমাকে বললাম যে এনট্রপি অফ দা গ্যাস, এনট্রপি অফ এনি লিকুইড আর এনট্রপি অফ এনি সলিড, এগুলোর মধ্যে আমাকে বলো কোনটা বেশি হবে? সবচেয়ে গ্যাসের মুভমেন্ট বেশি, তাই সবচেয়ে এনট্রপিও কিন্তু গ্যাসের বেশি হবে। তাহলে এটা হচ্ছে এনট্রপি অর্ডার।
এটা তোমাকে একটু বুঝিয়ে ভালো করে দিই ম্যাথমেটিক্যাল definition of entropy that entropy changes that is equal to reversible system and heat change by temperature এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ এনট্রপি is a change of entropy that is equal to heat change and reversible system by temperature heat at reversible temperature reversible condition by temperature this is the entropy change mathematical definition of entropy that the delta is equal to q reversible by t reversible system is heat change by temperature तो डेल्टा एस টা কি রিপ্রেজেন্ট করে s হচ্ছে এনট্রপি আর ডেল্টা s তোমার হচ্ছে এখানে চেঞ্জ ইন চেঞ্জ যেমন আগে আমরা ডেল্টা ইউ পড়েছি ডেল্টা এইচ পড়েছি সেরকম ডেল্টা এস টা হচ্ছে তোমার চেঞ্জ ইন এনট্রপি একটা রিভার্সিবল সিস্টেমের ক্ষেত্রে হিট চেঞ্জ বাই টেম্পারেচার হিট চেঞ্জ বাই টেম্পারেচার এটা হচ্ছে এনট্রপি আর এনট্রপি মেজার দ্য মোশন অফ র্যান্ডমনেস মানে কি ধরো বললাম যে আমাদের দেখতে পাচ্ছি কদিন ধরে কি হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে আজকে ঝড় হচ্ছে কাল টাইফুন হচ্ছে কাল টর্নেডো হচ্ছে কাল আয়লা কাল লাইলা হাইলাইন ক্লাসের উপরি এগুলো কেন হচ্ছে এগুলো কি কেউ করছে না স্পন্টেনিয়াস প্রশ্ন বলো স্পন্টেনিয়াসলি হচ্ছে কারণ কি আমাদের এখানে ওই ডিফারেন্ট টাইপসের যে সমস্ত পলিউশন হচ্ছে সেখান থেকে এই চেঞ্জেস সেখানে হচ্ছে তাহলে দেখো এই যে আমাদের ইউনিভার্সের এনট্রপি ইনক্রিজ করছে এটা কি স্পন্টেনিয়াস কি নন স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস তার মানে একটা স্পন্টেনিয়াস প্রসেসে এনট্রপি কি হয় বাড়ে তাহলে লেখো তুমি এখানে যখন তোমার ডেল্টা এস পজিটিভ ভ্যালু হয় তখন সেটা কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসেস কারণ যখন একটা এনট্রপি বাড়ে সেটা স্পন্টেনিয়াস আরো আমরা বুঝিয়ে বলছি ধরো আমরা যখন বাড়িতে থাকি যখন মনে হয় বা আজকে বেশ ভালো করে গুছিয়ে গেছে বইগুলো সব রাখি দিয়ে পড়াশোনা করবো মানে মনে হয় না তখন আমরা ভালো করে সব বই খাতা গুছিয়ে রেখে সুন্দর পড়তে বসি আবার ছড়ি ছিটিয়ে যায় এরকম করে তুমি দেখবে গুছিয়ে রাখছো ঠিক আছে একদিন কিন্তু ছড়াই কিন্তু বেশি আরো কোনটা অটোমেটিক্যালি হয় ছড়িয়ে ছড়ানোটা অটোমেটিক্যালি হয় না তাহলে একটা সিস্টেমেটিক ওয়েতে আছে সেটা বেশি স্টেবল না ছড়িয়ে ছিটানো বেশি স্টেবল এই কনসেপ্টটাকেই ইন টার্মস অফ হারমোনিয়াস বলা হচ্ছে এনট্রপি আচ্ছা স্যার এখানে তো মোশন মেজার করছে তাহলে কোনো ইউনিট হবে না এনট্রপি ইউনিট একদম এনট্রপি এনার্জি ইউনিট তাহলে মোশন অফ র্যান্ডমনেস কেন বলছি মোশন অফ র্যান্ডমনেস মানে র্যান্ডমনেসটাই বলছি আর কি মুভমেন্ট অফ র্যান্ডমনেস মুভমেন্ট তার মানে এখানে গ্যাসটা বেশি হ্যাঁ এনট্রপি তো ইউনিট আছে এনট্রপি তো ইউনিট থাকবেই কিন্তু এখানে যে বলছে মোশন এই ভাবনা মোশন মানে ওই ফিজিক্স এর মোশন এখানে বলতে দিচ্ছি র্যান্ডমনেস এর যে ধরো এখানে একটা তুমি গ্যাস দেখেছো এখানে এই যে এগুলো কন্টিনিউ ভাবে মুভমেন্ট করছে এরকম এটাই বলছে র্যান্ডমনেস সেই র্যান্ডমনেস যা খুশি হতে পারে তো এখানে যখন ডেল্টা এর ভ্যালু পজিটিভ হয় এটা মানে কি বলতো এটা মানে হচ্ছে এনট্রপি ইনক্রিজেস এটা মানে হচ্ছে এনট্রপি ইনক্রিজেস তাহলে যদি আমি হিট করে
গেলে তো আরো র্যান্ডমনেস বেড়ে যাবে। তো সেটা স্পন্টেনিয়াস প্রসেস, স্পন্টানিয়াস, এটা স্পন্টেনিয়াস প্রসেস। কারণ যখন এনট্রপি বাড়ে তখন রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হয়। তাহলে আমি যে বুঝিয়ে বললাম, ধরো তুমি একটা সুন্দর করে এরকম জায়গায় একটা মার্বেল গুছিয়ে রেখেছো, এরকম অনেকগুলো গোলগুলো একসঙ্গে গুছিয়ে সুন্দর করে রেখেছো থালার মধ্যে, তুমি একটু ঝাঁকিয়ে দিলে এরকম করে, সব এলোমেলো হয়ে গেল। তার মানে দেখো এটা কিন্তু নরমাল, ওটা তার মানে এনট্রপি বাড়লো সিস্টেম ওই মার্বেলগুলোর মধ্যে, বুঝলে কি না? এবং সেটা কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস, মানে অটোমেটিক স্পন্টেনিয়াস মানে হচ্ছে, অটোমেটিকলি হচ্ছে, জোর করে করতে হচ্ছে ঘাট করে। তো নাড়াতে হচ্ছে এটা। নাড়াতে হচ্ছে কিন্তু সেটা র্যান্ডমনেসটা তো হয়ে অনেক, কিন্তু আবার বলতে তো বেশি সময় লাগছে। সরানোটা 1 সেকেন্ড হচ্ছে, গুছিয়ে আবার অনেক সময় লাগবে। মানে লুডো ডাইস গুলো না, কি বলে যে ক্যারাম খেলি আমরা, ক্যারামে যে ডাইস গুলো হয়, সেই যে কি হয় অনেক কষ্ট করে গুছিয়ে আমরা রাখি, একটা টং মারলাম সব ছড়িয়ে গেল। তো এই ব্যাপারটাই, মানে এটা হচ্ছে যখন এনট্রপি বাড়ে তখন এটা হচ্ছে স্পন্টেনিয়াস। আর আমাদের এই ইউনিভার্সের এনট্রপি কন্টিনিউয়াস বাড়ছে, এই যে এত বেশি উইন্ড ফ্লো করছে, এই বেশি হচ্ছে, মানে হচ্ছে এনট্রপি বাড়ছে, এবং এই এনট্রপি বাড়তে বাড়তে এক সময় ইনফিনিটি চলে যাবে, টেন্স টু ইনফিনিটি, তাহলে এক সময় আমাদের আর্থ ডেস্ট্রয় হবে। এরকম বেশি বইতে বইতে কদিনের মতো থাকবে আর পৃথিবী, বুঝছো? আমি ওকে ব্যাস গল্পগুলো বলছি, এরপর ইউনিভার্সিটি থেকে বলে এটা লিখে নাও কি বললাম। তার মানে যখন তোমার সিস্টেমের ক্ষেত্রে ডেল এস টা ভ্যালু নেগেটিভ হবে, যখন তোমার সেখানে ডেল এস ভ্যালু নেগেটিভ হবে, মানে লেস দেন 0 আর কি, একে নেগেটিভ বলে, তখন তাকে যেটা তখন হতে পারছে নন স্পন্টেনিয়াস। এগুলো কিন্তু মেবি মাস্ট বি নয়, হতেও পারে আবার, তখন যাচ্ছে নন স্পন্টেনিয়াস। নন স্পন্টেনিয়াস মানে পসিবল নয়। হ্যাঁ, তাহলে গ্যাস যে অত এটাতে থাকে, মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন খুব কম, ওটা কি ডেলএস এর জন্য হয় কি ওর নিজের ফিজিক্যাল প্রপার্টির জন্য? সেটা থাকে, এবং সেখানে আমি এনট্রপি এক্সটেন্ড করতে পারবো, আচ্ছা, মানে অনেক দিক ভাবে বলতে পারবো। তাহলে দেখো ডেল এস ভ্যালু নেগেটিভ মানে যখন তোমার এনট্রপি নেগেটিভ হয়, যখন এনট্রপি নেগেটিভ মানে সে নন স্পন্টেনিয়াস হয়, এটা আমি বলতে পারলাম। নন স্পন্টেনিয়াস কখন হবে? মানে রিঅ্যাকশনটা হবে না, সেটা রিঅ্যাকশনটা পসিবল না। ডেলএস কখনো যদি ছোট না না, আমি বলছি মেবি ভাষা বলছি। আমি তোমাকে এখন শুরুতে কি করছি দেখো, তোমাকে আমি ফার্স্টে বললাম ইন্টারনাল এনার্জি বললাম, তারপরে এনথালপি বললাম, এনথালপি ড্রব্যাক বলে এনট্রপি ইন্ট্রোডিউস করলাম, এবারে এনট্রপি ড্রব্যাক বলে তোমাকে আরেকটা ইন্ট্রোডিউস করব, তারপর সব এক্সপ্লেন করা শুরু করব। এই যে তোমাকে আমি বলছি এটা বলে আমার মেবি স্পন্টেনিয়াস, এটা মেবি নন স্পন্টেনিয়াস। আগে তো বলেছিলাম ডেল এইচ বলে মেবি সব, মানে রেস্ট থাকলে বডির নন স্পন্টেনিয়াস মানে স্যার ডেলএসটা পুরো একদম পসিবল ক্রাইটেরিয়া নয় একদম, মানে কোন একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস বা রিঅ্যাকশনটা হবে কি হবে না, আরে স্পন্টেনিয়াস মানে ফিজিবল, রিঅ্যাকশনটা হবে কি হবে না সেটা বলার জন্য ডেলএসটা সাফিসিয়েন্ট এন্ড আলটিমেট কন্ডিশন নয়, তাই বলছি মেবি স্পন্টেনিয়াস, মেবি নন স্পন্টেনিয়াস, এই সমস্ত বলছি। কোন একটা রিঅ্যাকশনের এনট্রপি কমে যায়, মানে এটা মানে হচ্ছে নেগেটিভ ভ্যালু ডেলএস এর, এটা মানে নেগেটিভ ভ্যালু যদি হয় তাহলে সেই রিঅ্যাকশনটা নন স্পন্টেনিয়াস। তোমাকে আমি আগে সবগুলো টার্মকে ইন্ট্রোডিউস করে দিই, তারপরে একটু ডেরিভেশন দেখাবো। তাহলে এই ক্ষেত্রে বললাম রিঅ্যাকশনটা নন স্পন্টেনিয়াস। ডেলএস যখন নেগেটিভ তার মানে এন্ট্রপি ডিক্রিজ করছে, এনট্রপি ডিক্রিজ করছে, একদমই লিখে দাও ব্র্যাকেটে, এনট্রপি ডিক্রিজেস, মানে যখন গ্যাস থেকে লিকুইডে যাচ্ছে তখন এটা হচ্ছে। হ্যাঁ এনট্রপি ডিক্রিজেস। তাহলে দেখো তুমি যেটা বলছো এখনই যে আমার কি কখনো এরকম হতে পারে যে ধরো এনট্রপি নেগেটিভ রিঅ্যাকশনটা হচ্ছে, হ্যাঁ হয়তো, যখন তোমার ধরো যখন ক্লাউড থেকে, তুমি এখন যে বললে এখনই দেখো, যখন তোমার সেখানে ক্লাউড থেকে যখন বৃষ্টি হয় তখন কি কাণ্ড হয় দেখো, তখন দেখো এটা হচ্ছে হয় কি না? কিন্তু দেখো আমি এখনই বলছিলাম নন স্পন্টেনিয়াস, কিন্তু আমার এই প্রসেসটা স্পন্টেনিয়াস। যখন এখনই বললাম তোমাকে যে এনট্রপি কমলে রিঅ্যাকশনটা নন স্পন্টেনিয়াস মেবি, কিন্তু যদি হতে পারে আমরা দেখো এখানে আমরা যখন সেখানে ক্লাউড থেকে বৃষ্টি হয় এবং ক্লাউড থেকে রেন হচ্ছে, সেখানে কিন্তু এনট্রপি ডিক্রিজেস, কিন্তু রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস, তাই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস, মানে রিঅ্যাকশনটা হয় না, কিন্তু উপরে গিয়ে ঝাঁকাও তবে বৃষ্টি হয়,
অটোমেটিক স্পন্টেনিয়াস হচ্ছে, মানে এটাই হচ্ছে স্পন্টেনিয়াস, মানে রিঅ্যাকশনটা হচ্ছে স্পন্টেনিয়াস। তখন এই এন্ট্রপিও কিন্তু কোন একটা রিঅ্যাকশনের ফিজিবিলিটি এসে হতে পারলো না, তখন একটা নতুন টার্মকে ইন্ট্রোডিউস করা হলো। ঠিক আছে, তোমাকে আমি সবগুলো টার্ম একটু আগে বলে দিচ্ছি এখন। কি গো রিকাই আর সম্পিত বুঝিয়াছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ এটা স্যার। বুঝতে পারলাম। দেখো এখানে কিন্তু আমার ডেল এস ভ্যালু নেগেটিভ, দেখো তাও কিন্তু রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস। আমার এখানে কিন্তু ডেল এস ভ্যালু কিন্তু নেগেটিভ, তাও স্পন্টেনিয়াস। তখন বলা হলো যে এই এনট্রপি দ্বারা হবে না এক্সপ্লেনেশন করার স্পন্টেনিটি, তখন নতুন একটা টার্ম এলো। এটা লিখে দিতে পুরো যা বললাম এগুলো সব খাতায় লিখে নিচ্ছ তো, পরে কিছু বুঝতে পারবে না। হ্যাঁ স্যার। হুম, তখন নতুন টার্ম এলো, তার নাম হচ্ছে ফ্রি এনার্জি। তার কি নাম? গিভস ফ্রি এনার্জি। তার নাম হচ্ছে দেখো গিভস ফ্রি এনার্জি। একে জি দিয়ে লেখা হয়। তাকে বলে গিভসের ফ্রি এনার্জি, জি। এটা কি জিনিস দেখো বুঝিয়েছি। এখানে এই একটা ক্লাসরুম ছিল, এই ক্লাসরুমের মধ্যে কিছু স্টুডেন্ট এখানে বেঞ্চ পেতে বসে আছে, টিচার ক্লাসে নেই। এখানে টিচার নেই, এখানে নো টিচার। টিচার ক্লাস তখন আসেনি, সামনে বসে ঝালমুড়ি খাচ্ছে। এখানে বাচ্চাগুলো ক্লাসে বসে আছে, এই সমস্ত বাচ্চা বসে আছে ক্লাসে। এই বাচ্চাগুলো কিন্তু বেঞ্চে বসে নেই, কেউ বেঞ্চের নিচে বসে আছে, ক্লাস 11 এর বাচ্চা। কেউ কারোর সাথে মারামারি করছে, এমন মারার মেরেছে একজনের গলা কেটে ফেলে দিচ্ছে, একজন চুল কেটে দিয়েছে, একজন থাপড় মারছে, এমন তুল কারা মারিয়েছে, একজন ফ্যান বাঁকিয়ে দিচ্ছে, একজন ইলেকট্রিকের তার খুলছে, একজন টিউবলাইট ভেঙে দিচ্ছে, একজন কিছু দেওয়ালে দেওয়ালে গর্ত করছে, পালিয়ে ওই দেওয়াল ফুটো করে, এরকম সব করছে। এখানে টিচার নেই ক্লাসের মধ্যে, একজন এমন মারামারি করছে না, মানে একজনকে মেরে দিয়েছে জীবনে এরকম হচ্ছে। এবারে ধরো তাহলে এই মুহূর্তে এই বাচ্চাগুলোর যে সিচুয়েশন এখানে ছিল ক্লাসের মধ্যে, হাই এন্ট্রপি। কি এন্ট্রপি ছিল? হাই এন্ট্রপি ছিল। ওরা তো লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, বেঞ্চের মধ্যে নিচে পড়ছে, উপর উঠছে, তার মানে এখানে হাই এন্ট্রপি ছিল। তাহলে এটা হচ্ছে এন্ট্রপি। যদি তুমি এখানে ভাবো যে গ্যাস মলিকিউলস আর দেয়ার, তাহলে এই গ্যাস মলিকিউলস যখন মুভমেন্ট করছে তার এন্ট্রপি থাকছে একটা। তাহলে এই এন্ট্রপি একটা ফিক্সড টেম্পারেচার টি থাকে, টেম্পারেচার টি থাকে, তাহলে একে বলছি আমরা টিএস, এবং একে বলছি আমরা আনঅ্যাভেলেবল এনার্জি। এইটা টিচার ক্লাসে ঢোকার আগে বাচ্চাগুলো মারামারি করে এই অ্যামাউন্ট এনার্জি নষ্ট করছে। স্কুলে বাবা মা পাঠিয়েছে অনেক কষ্ট করে পড়াশোনা করতে, কিন্তু বাড়ি থেকে ভালো করে খাওয়া দাওয়া করে এনার্জি নিয়ে গিয়ে সেখানে মারামারি করে সে এই এনার্জি নষ্ট করলো। পড়াশোনার বাড়ি থেকে কথা ছিল যে এই এনার্জিটা সে পড়াশোনাতে ব্যবহার করবে, কিন্তু পড়াশোনাতে ব্যবহার না করে মারামারি করে মরে গেল। ঠিক আছে, তো এবারে দেখো এখানে দেখো তাহলে টিএস লেখো। এবারে লেখো এখানে টিএসটা কি? আনঅ্যাভেলেবল এনার্জি। মানে স্যার যে এনার্জিটা ওয়েস্ট হচ্ছে, হ্যাঁ, যেটা ওয়েস্ট হচ্ছে তাকে বলছি আমরা কি? আনঅ্যাভেলেবল এনার্জি। এটা হচ্ছে টিএস, যেটা তোমার কোনো ভালো কাজে লাগলো না, ওয়েস্টেজ হলো, যেটা তোমার এই মুভমেন্টের জন্য ভেতরে ওয়েস্টেজ করলে তুমি। কোন এনার্জি থেকে ওটা আনঅ্যাভেলেবল। এবার বলছি, তাহলে তোমার আগে কত হিট ছিল? টোটাল হিট ছিল 8, মনে পড়ে? টোটাল হিট ছিল 8 ছিল, টোটাল এনথালপি, এটা হচ্ছে টোটাল হিট ছিল। তাহলে এর থেকে আমি টিএস কে বাদ দিলাম,
টোটাল হিট থেকে টিএস কে বাদ দিলাম, এটা হচ্ছে আনঅ্যাভেলেবল এনার্জি, এটা টোটাল এনার্জি। তাহলে দেখো এখন তোমার কাছে এটা ছিল, এটা তো নষ্ট করলে, এবারে টিচার ক্লাসে এলো, এখন টিচার ক্লাসে চলে এসেছে এখানে, তখন তুমি হাঁপাচ্ছ, পড়াশোনার ইচ্ছা নেই, সব নষ্ট হয়ে গেছে এখানে, এই এত লাইনে লস করে দিচ্ছ, আর এইটুকু বেঁচে আছে, সেটা হচ্ছে ফ্রি এনার্জি। স্যার এটা কি অ্যাভেলেবল এনার্জি? সেটাই অ্যাভেলেবল এনার্জি, সেটা দিয়ে পড়াশোনা শুরু, সেটা দিয়ে পড়াশোনা শুরু করেছো, সেটা দিয়ে পড়াশোনা করে দেখলে পড়াশোনা বুঝতে পারছো না, বুঝলো তো? এইটুকু এনার্জি পড়ে আছে আর কি। টোটাল এনার্জি থেকে টিএস বাদ দিলে এটা হচ্ছে ফ্রি এনার্জি, যেটা তোমার অ্যাভেলেবল আছে। কি গো, বুঝতে পারলে একাই সম্প্রীত? G is equals to শুধু এর হতে পারে না, যদি আমি হ্যাঁ, স্যার। এটা মিক্স না করি, হ্যাঁ মানে TS তো যদি 0 হয় তাহলে G is equals না, সেটা এখন হবে না, কেন কি না কখনো এরকম হতে পারে যে এখানে গ্যাস গুলো মুভমেন্ট করবে না, তার তো এনার্জি, যে কোনো সলিড লিকুইড গ্যাস যাই হোক, মানে গ্যাস কন্টিনিউয়াসলি এনার্জি লুজ করছে। হ্যাঁ এন্ট্রপি তো থাকবেই একটা, সেই সলিডেরও থাকবে এন্ট্রপি, স্যার তাহলে সলিডের জন্য TS টা কম হয়, গ্যাসের জন্য একদমই তাই হবে, তাই হবে। কখনো এরকম কোনো ক্লাসরুম আছে যেখানে টিচার থাকবে না, বাচ্চা চুপচাপ মুখে কুলুলে বসে আছে, কোনো কথা বলছে না, একদম পরের ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছে, হয়তো সেখানে 80% বাচ্চা তাই করে, বাকি 20% খুব বদমাশ হয়, ওদের পেটে 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 এ থাকে, মানে কূটনীতি থাকে, ওরা ঠিক বদমাশি করবেই ক্লাসের মধ্যে। ধরো একজন বসে আছে ক্লাসে, চুপচাপ বসে আছে, ওকে পেছনে খুঁজে ধরে, হ্যাঁ হ্যাঁ, ও হয়তো চুপচাপ বসে আছে, তো আমার ক্লাসে এরকম করলে আমি বলে দিই ওদেরকে যে তোমরা না, যে তোমাকে খোঁচাচ্ছে, তুমি যে খোঁচা খাচ্ছ, তুমি চুপচাপ থাকো, কোনো রিয়াকশন দেবে না, যদি রিয়াকশন দাও তাহলে তোমাকে যে খোঁচাবে না, সে এনার্জি পেয়ে যাবে, যে হয় বাবা বেশ ভালো হচ্ছে, তো আমি খোঁচালে বেশ সব বেশ ক্লাসটা ডিস্টার্ব হলো, তাহলে আমি আরো খোঁচাই, তো আমি বলেছি 3 বার খোঁচাবে, দেখবে তারপরে ও নিজে ভাববে কি বাবা আমি তো এত খোঁচালাম, তখন লাভ তো হচ্ছে না কিছুই, তাহলে খোঁচানো বন্ধই করে দিই, তাহলে সে নিজেকে রেকটিফাই করার চেষ্টা করবে, আর তুমি সেখানে এন্টারটেইন করো, তাহলে সে কিন্তু এনার্জি পেয়ে তার মধ্যে আরো বেশি করে নেগেটিভ এনার্জি তৈরি হবে, সে আরো বেশি খুঁজিয়ে এনার্জি তৈরি মানে নষ্ট করবে, বুঝছো তো? এরকম হয় কি না? তো ক্লাস আসলে এই বলি, বলে স্যার আমার অনেক খোঁচা আছে, তুমি 2-3 বার খোঁচা খেয়ে নাও, কি করবে? তো এখানে দেখো জি, তাহলে এখানে এটা হচ্ছে আমার গেসের ফ্রি এনার্জি। কি করি কাই, বুঝতে পেরেছো? কিন্তু ক্লাসে খোঁচাও লোককে, হ্যাঁ স্যার, খোঁচাও তো বুঝতে নাকি? তুই কি বললে? তুমি এখন কোথায় ছিলে? বলছি তুমি ক্লাসে লোককে খোঁচাও তো নাকি, না খোঁচাও না? ক্লাসে তো এখন যাই না, এখন তো স্কুল চলছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমার, পড়াগুলো অনলাইন। ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস অফ পি ডেল্টা এস, এই ইকুয়েশনটা হচ্ছে আমি পেলাম, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, একে বলছি আমরা গিবস হেলমোজ ইকুয়েশন, এর নাম হচ্ছে তোমার এই গিবস হেলমোজ কনস্ট্যান্ট, গিবস হেলমোজ ইকুয়েশন, সায়েন্টিস্ট নাম এদের। তাহলে এখানে ডেলটা হচ্ছে চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি, ডেল এইচ হচ্ছে তোমার চেঞ্জ ইন এনথালপি, ডেল্টা হচ্ছে চেঞ্জ ইন এনট্রপি, আর টিটা হচ্ছে, এবার এখানে বলেছে যদি আমার এই ক্ষেত্রে জিটা, যদি ডেল্টা জিটা নেগেটিভ ভ্যালু হয়, তাহলে এর পরে কোনো কন্ডিশন আর নেই, এটা হচ্ছে রিঅ্যাকশন মাস্ট বি স্পন্টেনিয়াস, মেবি আর নয়, তাই এর পরে আর আমাদের কোনো হারমোনিক্যাল ফাংশন করতে হবে না, রিঅ্যাকশন মাস্ট বি স্পন্টেনিয়াস, এটা মানে ডেল জি ভ্যালু নেগেটিভ হলে কি হবে, এটা রিঅ্যাকশন মাস্ট বি স্পন্টেনিয়াস। স্যার নেগেটিভ তো হবে না, টোটাল ইন্টারনাল এনার্জি তো সবসময় আনঅ্যাভেলেবল এনার্জি থেকে বেশি হবে, ডি ডেল এক্স সব বলে দেবো, আগে তুমি কথা লিখে দাও, ডেল জি ভ্যালু নেগেটিভ হলে রিঅ্যাকশন মাস্ট বি স্পন্টেনিয়াস, আর তোমার সেখানে যদি ডেল জি ভ্যালু পজিটিভ হয়, তাহলে সেই রিঅ্যাকশন কোনোদিনও হবে না, সেই রিঅ্যাকশনটা নট পসিবল। তোমাকে আমি বেসিক্যালি রিঅ্যাকশন নিয়ে বলছি, কারণ আমি পড়াচ্ছি কেমিক্যাল থার্মোডাইনামিক্স, রিঅ্যাকশন নট পসিবল, ওই রিঅ্যাকশনটা হবে না।
আর তোমার সেখানে যদি ডেল জি ভ্যালু 0 হয় তাহলে সেই রিঅ্যাকশন তোমার থাকবে ইকুইলিব্রিয়ামে, সেই রিঅ্যাকশন থাকবে ইকুইলিব্রিয়াম। তোমাকে আমি ইকুইলিব্রিয়ামে পড়াবো চ্যাপ্টারটা, তখন তুমি বুঝতে পারবে। বুঝেছো এটা? স্যার হ্যাঁ, বলছি তুমি সবসময় টোটাল ইন্টিগ্রাল এনার্জি নেগেটিভ হবে? আর ইন্টারনাল কেন বলছি, আমি গিউসেফ এনার্জি বলছি। হ্যাঁ, তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি। এই দেখো, তাহলে এটা হয়ে গেল আমার ইকুইলিব্রিয়াম। তোমার আমি সমস্ত সূত্র দিচ্ছি এবার, এটা লিখে নিয়েছো। এবারে কন্ডিশন ওকে বলছি আমি, কোন কোন ব্যাপারে কি কি হবে ওকে বলছি। ইউ হেডিং দাও কন্ডিশনস ফর স্পন্টেনিটি, সমস্ত মিলিয়ে মিশিয়ে বলতে পারে। হ্যাঁ, এতে এটা বলে দিলাম আলটিমেট কন্ডিশন, এটা মিলিয়ে মিশিয়ে বলছি। তাহলে কন্ডিশন নাম্বার 1 বলছি এখানে কি লিখছো, কন্ডিশনস ফর স্পন্টেনিটি, এটা লিখছো তো। নাম্বার 1 আমরা বলছি এখানে ডেল এইচ ভ্যালু নেগেটিভ, ডেল এইচ ভ্যালু নেগেটিভ আর ডেল এইচ ভ্যালু পজিটিভ। তুমি এইগুলো ইকুয়েশনে বসাও, তাহলে ডেল জি ইকুয়াল টু কি হবে বলো। আমার ইকুয়েশন কি ছিল, ডেল্টা ডেল এইচ মাইনাস অফ টি ডেল এইচ, এরকম ছিল কি না? তাহলে আমি এখানে ডেল্টা এই সাইনটা কি বসাবো, নেগেটিভ বসাবো, তাহলে সামনে নেগেটিভ দিলাম। আর ডেল্টা এইচটা পজিটিভ, মানে পজিটিভ ইনটু নেগেটিভ, নেগেটিভই থাকছে। তাহলে দেখো আমার তখন ইকুয়েশন এরকম হচ্ছে কিনা বলো। তুমি এখানে যাই ভ্যালু পুট করো এটা নেগেটিভ আসবেই, এর কোনো অন্যথা নেই। দেখো তুমি এখানে যাই ভ্যালু পুট করো অল দ্য টাইম নেগেটিভ, তাই না? তাহলে দেখো এক্সোথার্মিক রিঅ্যাকশন এন্ট্রপি ইনক্রিজেস at any temperature, reaction must be spontaneous. এটা কনফার্ম বলে দিয়েছি নেগেটিভ হলে স্পন্টেনিয়াস হবে। এবার বললাম বাকি লোকে মিক্স করে বলছি, এক্সোথার্মিক রিঅ্যাকশন এন্ট্রপি ইনক্রিজেস, তখন পজিটিভ হবে। বুঝিয়েছো এবারে? নেক্সট কন্ডিশন লেখো, এনে বুঝে লিখে নাও এটা। স্যার এক্সোথার্মিক হলে তো এমনি স্পন্টেনিয়াস। এক্সোথার্মিক স্পন্টেনিয়াস অপশন হয় না তো। এক্সোথার্মিক রিঅ্যাকশন সেকেন্ডারি এন্ট্রপি ইনক্রিজ করে, তখন সেটা মাস্ট বি হবেই হবে। সবসময় হবে তার আগে বললাম, তাই তো ভুল না হলে তো পরে এন্ট্রপি দিয়ে দাও। আচ্ছা ডেল এস এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে তো আর বড় হয় যদি, এবারে তাহলে তখন তো পজিটিভ হবে। এবারে দেখাচ্ছি। ধরো এর কন্ডিশন নাম্বার 2 দেখো, ডেল্টা এইচ ভ্যালু তোমাকে বললাম এখানে, ডেল্টা এইচ ভ্যালু বললাম এখানে পজিটিভ বললাম, আর এখানে আমি বললাম ডেল্টা এইচ ভ্যালু তোমাকে বললাম নেগেটিভ বললাম। ডেল্টা এইচ ভ্যালু পজিটিভ, ডেল্টা এইচ নেগেটিভ।
হ্যাঁ ভ্যালু পুট করো এই কন্ডিশন অনুযায়ী ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস অফ টি ডেল্টা এস ডেল্টা এইচ পজিটিভ তাহলে এখানে পজিটিভ হবে কিনা বলো হবে কিনা তাহলে এটা কোনো কালে জীবনে হবে পৃথিবীতে রিঅ্যাকশন খাতায় লেখো পজিটিভ পজিটিভ সরি কারণ এই দুটোই পজিটিভ দেখো তাহলে দেখো এখানে এন্ডোথার্মিক রিঅ্যাকশন আবার এন্ট্রপি ডিক্রিজেস তাহলে রিঅ্যাকশন নন স্পন্টেনিয়াস যে কোনো কালে রিঅ্যাকশন হবে না এন্ডোথার্মিক এন্ট্রপি ডিক্রিজেস স্পন্টেনিয়াস হবে না এটা মানে ডেল জি এর ভ্যালুটা দুটো ভ্যালুর উপর ডিপেন্ড করবে তো কিন্তু যখন লিকুইড থেকে গ্যাস হচ্ছে তখন তো র্যান্ডম এন্ট্রপি লিকুইড থেকে গ্যাস হচ্ছে তখন এন্ট্রপি বাড়ছে তাই একটা কন্ডিশন পাচ্ছ না দুটো কন্ডিশন কিন্তু করে দিচ্ছি ওই ডেলজি তে আলটিমেট সে কোনো আর কোনো এক্সেপশন নেই আর এন্ট্রপি তুই বল ডিক্রিজ তাহলে লেখো এন্ট্রপি ডিক্রিজেস এন্ডোথার্মিক রিঅ্যাকশন নট স্পন্টেনিয়াস তাই না বুঝছো কিছু মনে আদৌ কি বুঝতে কিছু পারছো হ্যাঁ কিন্তু কি সব লিখছে আরে লেখো এই রিঅ্যাকশনটা খালি এইটুকুই লিখছে কথাগুলো লিখছে না কিছু কথাগুলো লেখো কি বলছি এইটুকু লিখছি মুখে কথা বলছি মানে এই কন্ডিশনে যে কোনো টেম্পারেচার রিঅ্যাকশনটা হবে আর এখানে রিঅ্যাকশন নট পসিবল এট এনি টেম্পারেচার কোনো ভাবে রিঅ্যাকশনটা হবে না সেকেন্ড কন্ডিশন নেক্সট কন্ডিশন নাম্বার 3 আমি তোমাকে এখানে বলছি দেখো ডেল এইচ এগুলোকে পজিটিভ করে দিলাম তাহলে এখানে পজিটিভ এরকম হচ্ছে কিনা বলো দুটোই পজিটিভ হ্যাঁ দুখানেই পজিটিভ আমি কন্ডিশন 3 করলাম এন্ডোথার্মিক রিঅ্যাকশন দেখো এন্ডোথার্মিক রিঅ্যাকশন এন্ট্রপি এটা পজিটিভ এখানে তাহলে এটা আমার নেগেটিভ তখনই হবে এখানে কন্ডিশন অ্যাপ্লাই দেখো এখানে কন্ডিশন অ্যাপ্লাই এটা নেগেটিভ কখন হবে যখন সেখানে তোমার টি ডেল্টা এইচ টা গ্রেটার দ্যান ডেল্টা এইচ হবে তখন হবে এটা কখন হবে এট হাই টেম্পারেচার দেখো এই কন্ডিশন হলে ওই রিঅ্যাকশনটা হবে এই কন্ডিশন কখন হবে এট হাই টেম্পারেচার তার মানে এট হাই টেম্পারেচার এন্ট্রপি ইনক্রিজেস আর ডেল্টা এইচ টা পজিটিভ মানে এন্ডোথার্মিক রিঅ্যাকশন তখন রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে when t is greater দেখো না আমার TDS এটা বেশি হলে নেগেটিভ আসবে না মাথা খাটাচ্ছ কি গো ব্যাস নাম্বার 4 কন্ডিশন তুমি ওদের সঙ্গে আসো না এক একটা আসো কেন হাই টেম্পারেচার হয় বললাম তো হাই টেম্পারেচার হবে তাহলে নেক্সট কন্ডিশন নাম্বার 4 দুটোই বলছি নেগেটিভ তাহলে এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ দেখো তাই হচ্ছে না এর পরের কন্ডিশন দেখো ডেল্টা ইজ নেগেটিভ দুটোই নেগেটিভ করে দিয়েছি তাহলে আমার এখানে ডেল্টা জিটা কি হবে এটা নেগেটিভ পজিটিভ তাহলে এখানে নেগেটিভ হওয়ার জন্য কি হতে হবে ডেল এইচটা বড় হবে হ্যাঁ তারপরে আমাদের টি ডেল এসটাকে কম হতে হবে টি ডেল এসে কি হতে হবে কম হতে হবে টেম্পারেচার লো থাকবে লো টেম্পারেচার হবে রিঅ্যাকশন আর লিখে রাখো এটা তার মানে এই রিঅ্যাকশনটা হাই টেম্পারেচারে হবে এই রিঅ্যাকশনটা হাই টেম্পারেচারে হবে আর এই রিঅ্যাকশনটা লো টেম্পারেচারে হবে সেটাতে এক্সোথার্মিক এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন এন্ট্রপি ডিক্রিজেস এক্সোথার্মিক রিঅ্যাকশন এন্ট্রপি ডিক্রিজেস এই রিঅ্যাকশনটা লো টেম্পারেচারে হবে আর এটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন এন্ট্রপি ইনক্রিজ হাই টেম্পারেচারে হবে এবারে বুঝতে পারো ব্যাপারটা কি হলো সমস্ত কন্ডিশন মিশিয়ে দিলাম এবার তুমি কি বলছো বলো আমাকে কি বলছো এবার ঠিক আছে বুঝে লিখে নাও আর জিরো হবে যখন
যখন ইকুইলিব্রিয়াম থাকবে। সো ওটা তো স্পন্টেনিয়াস। আর তোমাকে সবগুলি স্পন্টেনিয়াস বলছি আমি, কিছুই বুঝছে না তখন থেকে। আমি তোমাকে চারখানা কন্ডিশন স্পন্টেনিটি বললাম, চার কটা পয়েন্ট লিখেছো? 5টা আপাতত 3টে এসে আমি লিখি। কোথায়? চারটে সব মিলে বললাম তো আমি সবগুলো চারটেই বললাম, চারটেতে স্পন্টেনিটি কন্ডিশন বললাম। এটা তো নন স্পন্টেনিয়াস বলি। একটা সেকেন্ড এটা নন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেকেন্ড অর্ডার বললাম, এক আর দুই এটা হবে একদমই। এগুলো কন্ডিশন অ্যাপ্লাই, এক একটা কোনো কন্ডিশন লাগবে না, আর দুই একটা কোনো কন্ডিশনে হবে না। ঠিক একদমই বুঝছো অঙ্কুর? সম্প্রীতিকাই বুঝেছো? হ্যাঁ শুরু হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট উইকে ক্লাস হবে না, হ্যাঁ 1 জানুয়ারিতে। তোমরা এনজয় করবে, আর নতুন বছরে কি করবে ওই দিন বসে বসে জীবনে গোল সেট করো। হুম এটা বোঝা হয়ে গেছে। আমরা সমস্ত টার্মগুলো শিখে নিতে পারলাম এই সুযোগে। আমরা তোমাকে যেখানে ডেলজি বলে দিয়েছি, তাহলে আমরা ডেলজি কিছু ফর্মুলা শিখিয়ে দিই। না না তো পাই কাটা ছিল না, পুরো পা লাগিয়ে দিয়েছে। লেখো এখানে del g ইকুয়াল টু del g নট। এটা মানে কি গো? এটা মানে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড gives free energy, standard gives free energy change। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড gives free energy change, বুঝেছো? সেটা সেটা এর কোনো ভ্যালু আছে? মানে gives energy বের করছি স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে জানো কি? এই কন্ডিশনটা মানে হচ্ছে when you are finding the gives free energy at 1 atm pressure and 0 degree centigrade temperature, this is called the standard condition। যখন তুমি কোনো একটা রিঅ্যাকশনের n gives free energy বের করছো at 1 atm pressure and 0 degree centigrade temperature, তাকে বলছি স্ট্যান্ডার্ড কন্ডিশন। ঠিক না? এটা ইকুয়াল টু মাইনাস অফ RT mm kc। তুমি kc পরে পড়বে যাবে, এই kc কে বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। পড়েছি তোমাকে এটা? স্কুলে পড়ি। হ্যাঁ, এই kc তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটাকে বলে এটা ন্যাচারাল লগ। ন্যাচারাল। লগের ভ্যালু কি করে বের করব? বলে দিচ্ছি তাহলে মাইনাস অফ 2.303 RT log kc। ln মানে হচ্ছে log e base, log মানে হচ্ছে log 10 base। ln মানে হচ্ছে 2.03 log, মানে log e base মানে হচ্ছে 2.03 log 10 base। বুঝেছো? এখান থেকে তো অঙ্ক থাকবে, ডিরেক্ট অঙ্ক এই ফর্মুলায় বসিয়ে, যে del g equal to del g not equal to minus of 2.303 RT log kc। আর এর ভ্যালুটা সব চুলের বার করব। হ্যাঁ, আর এর ভ্যালু তুমি যা জানো স্টেটমেন্ট পড়েছিস, স্টেটমেন্ট না 8.3 জুল লিখে দিচ্ছি। তাহলে আর এর ভ্যালু হলো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর ভ্যালু 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর ভ্যালু 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স।
এই চ্যাপ্টারে সবকিছু আমরা জুলেই বের করব 8.314 বা 1. সবই এনার্জি ইউনিট। এটা আর এর ভ্যালু আর টি হচ্ছে টেম্পারেচার। জি এর এই ভ্যালুটা তো এই তখনই হবে যখন পয়েন্টিং আমার 0 ডিগ্রি টেম্পারেচার। মানে স্ট্যান্ডার্ড তখন স্যার স্ট্যান্ডার্ডে তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই বসে দেবো। এমনিতে যদি বার করতে বলে আর টেম্পারেচার দেওয়া থাকে তাহলে ওইটা দিয়ে করতে পারবে। হ্যাঁ পারবে করতে। আর এটা মানে হচ্ছে তোমার 273 কেলভিন। এর ক্যাপিটাল জি মানে কেলভিন টেম্পারেচার। ক্যাপিটাল জি মানে কিন্তু সেন্টিগ্রেড নয়, কেলভিন। বুঝেছো এটা? আচ্ছা, সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেস। এটা একটু দিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে বের করতে শিখতে হবে, বলতে শেখা পড়ে যাবে। এটা মুছে দাও দি। না স্যার, স্যার এটা এসটিপি তো। এসটিপি। তুমি এখানে আরেকটা ফর্মুলা শিখে দিচ্ছি, এখানে আমি তুমি পরে শিখবে ক্লাস 12 এ আবার, যদি এখানে আমার লাগবে অঙ্ক করতে। মাইনাস অফ এনএফ ইএমএফ, এটা মানে কি তুমি জানো অলরেডি, ডেঞ্জার ইকুয়াল টু, এটা কনসেপ্ট যে বললাম বলে ওটা পরে বল। বুঝছো? ডেঞ্জার ইকুয়াল টু কি বললাম? স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ। আর এনটা কি? এন হচ্ছে তোমার নাম্বার অফ ইলেকট্রন। এর মানে কি? নাম্বার অফ ইলেকট্রন। আর 1 ফ্যারাডে এটা মানে হচ্ছে 96500 কুলম্ব, এটা মানে। আর এই ইনার্ট সেল মানে হচ্ছে তোমার, এটা মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স। ফিজিক্সে পড়েছো বা পড়বে, ইলেকট্রোমোটিভ ফোর্স জানো তুমি ব্যাপারটা। এটা হচ্ছে ইএমএফ, ই নট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইএমএফ অফ দা সেল। স্যার তাহলে এখানে এন আর স্ট্যান্ডার্ড ইউনিটে ভ্যারিয়েবল। হ্যাঁ, ফ্যারাডে তো ফিক্সড, আর এখানে এইটা রিঅ্যাকশনের ক্ষেত্রে এই চেঞ্জ হবে, আর ইনার্ট সেল তোমাকে ভ্যালু দিয়ে দেবে ওরা। ফ্যারাডে মানে এত কুলম্ব, 1 ফ্যারাডে। নাম্বার অফ ইলেকট্রন মানে কি? অ্যাটমে ধরো একটা রিঅ্যাকশন দিলাম, ধরো বললাম সোডিয়াম থেকে ইলেকট্রন হয়ে সোডিয়াম প্লাস হলো, তাহলে এই রিঅ্যাকশনে ইলেকট্রন কত? n = 1, তো এখানে 1 বসাবো। ঠিক আছে? আর যখন কোনোটা সেল হয়, সেখানে সেলের ক্ষেত্রে একটা রিঅ্যাকশনে n বের করব আমরা, কারণ একটা কমপ্লিট সেলে কিন্তু অক্সিডেশনে যা ইলেকট্রন চেঞ্জ হয়, রিডাকশনে সেই ইলেকট্রন চেঞ্জ হয় ফর ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। তাই we will consider the n for change of electron for either oxidation or reduction. ঠিক আছে? এর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন আইদার অক্সিডেশন রিঅ্যাকশন অর রিডাকশন রিঅ্যাকশন। বুঝছো? লিখে নাও, এখানে n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন for either oxidation or reduction. খাতা লিখে নিয়ে চইলো। নেক্সট দেখো, রিকা ইয়ারে লিখে নাও। সম্প্রীত, আজকে তো অনেকেই জয়েন করেনি ক্লাসে, সব ঘুমাচ্ছে। না না ঘুমাচ্ছে তো, ঘুরতে গেছো। তোমার দেখো ডেলজি নিয়ে কিছু বলার বেশি কিছু নেই, ডেলজি নিয়ে যাওয়ার সব বলে দিয়েছি, আমি আসলে পেছনে দিয়ে হচ্ছে, এটা যে বলে এসেছি আগে, সেটা কি elaborate করবো। ডেলজি নিয়ে আমার যা বলার বলে দিয়েছি, কন্ডিশনস, কন্টিনিউটি, ডেলজির ফর্মুলা সব বলে দিয়েছি। তুমি মুছে দেবো তো, তুমি ম্যাক্সিমাম এরকম একটা ফর্মুলা নিজেই করতে পারো। একটু আগে বললাম এটা মানে হচ্ছে মাইনাস অফ 2.303 কি লিখেছি, RT log KC, তাই না? তাই বলেছি তো, দুটো ইকুয়াল করে দাও দেখি।
তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা Na inert cell Na inert cell এর চেয়ার আরাম করে বস inert cell equal to 2.303 RT log Kc, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি লিখছি যে inert cell এটা ইকুয়াল টু 2.303 RT বাই NF log Kc, তাই না? আমি জাস্ট দুটো ইকুয়েশনকে ইকুয়াল করে দিলাম। এই একটা ইকুয়েশন নাম্বার 1, এই একটা ইকুয়েশন নাম্বার 2। আমরা তো আর এর ধারে একটা লেখা ছিল, এখন মুছে দিলাম আবার। নেগেটিভ নেগেটিভ কেটে যাবে। কই গিয়েছিল? তাহলে এটা হলো, দেখো তুমি না আর এর ভ্যালু জানো, টি জানো, টি কেন জানো? স্ট্যান্ডার্ড 273, আর এফ ও জানো। সব ভ্যালু পুট করে যদি পেয়ে যাবে এখানে 0.05 যদি বারবার ক্যালকুলেশন কেন করবে? আর এর ভ্যালু কত? 8.314। টেম্পারেচার কত? 0 মানে কত? এফ কত? 9650 করলে আসবে 0.05। আর এটা এনটা থাকবে নিচে। তাহলে এখানে পেয়ে গেলাম, দেখো এইটা একটা পেলাম log Kc। লগ কে স্যার লগ 10 কে আর বললাম শুরুতে যে log 10 বেস Kc, এটা মানে হচ্ছে 10 বেস কে 10 দিয়ে দিচ্ছি না, log 10 বেস Kc। log 10 মানে হচ্ছে কি বলো দেখি, মানে log e বেস মানে হচ্ছে তোমার 2.303 log 10 বেস, এটা তো ফর্মুলা। আর log e বেস কি ln বলে, খাতা লিখে না, একটু বললাম যে এই log e বেস কে কি বলে, একে ln বলে। ln এটা লেখা ছিল একটু আগে, ln মানে হচ্ছে log e বেস। আর 10 বেস করতে হলে তাহলে তাকে কিছু লিখছে না, বলছে হ্যাঁ করছে, পরে সব ভুলে যাবে। স্যার এখানে এন আর কেসি টা ভেরিয়েবল। ব্যাস তাকে কিছু করতে হবে, হয়ে গেছে। পরে না হলে বুঝে নাও, কিন্তু বলে দিলাম। যেটা এখন মনে হচ্ছে তুমি মনে রাখতে পারবে, পরে সে ভুলে যাবে। আচ্ছা, গিভস এর এনার্জি ইলাবোরেশন হলো। তোমাকে আমি এবারে বলবো এনট্রপি আর এনথালপি নিয়ে। এনট্রপি আর এনথালপি নিয়ে বলবো। তোমাকে আমি একটু পেজ ভালো দেখাতে বলতে এই যে বলেছিলাম, ওয়াটার একটু বলেছিলাম, থার্মোডাইনামিক্সের ফার্স্টটা বলেছিলাম না, থার্মোডাইনামিক্স ফার্স্টটা বলেছিলাম, তারপরে ফার্স্ট না বলিলাম dq = du, না কিছু বলেছিলাম কি? না বলিনি, ফার্স্টটা বলি কিছু, জাস্ট খালি টার্ম তো বলে দিলাম আগে দিয়ে। ঠিক আছে, আজকে বলছি সব। লেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমরা আগে যে পড়লাম সাইন কনভেনশন পড়েছিলাম। আমরা আগে কি পড়ছিলাম? আমরা আগে দিন আমরা সাইন কনভেনশন শিখেছিলাম। যখন একটা সিস্টেম হিট নেয়, ওয়ার্ক ডাউন করে, তখন কি হয় আমরা আগে দিন পড়েছিলাম। ধরো ফার্স্ট ল কি বলেছে, স্টেটমেন্টটা যে কি বলেছে, হিট নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। কনজারভেশন হ্যাঁ, মানে ধরো সেখানে একটা সিস্টেমের আগে এনার্জি ছিল U1, এটা হচ্ছে একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি এট দ্য ভেরি বিগিনিং। এই সিস্টেমটা বাইরে থেকে হিট নিল Q, এর হিট নেওয়ার পরে সেই সিস্টেমটা একটা কিছু ওয়ার্ক ডান করলো। দেখো সেখানে একটা ইন্টারনাল এনার্জি, হিট, ওয়ার্ক ডান, অল দা ফর্ম এনার্জি, এসবকে আমি অ্যাড করতেই পারি। তখন ওই সিস্টেমটা নতুন এনার্জি হলো U2, এনার্জি ছিল U1, বাইরে থেকে হিট নিয়েছে, ওয়ার্ক ডান করেছে, নতুন এনার্জি হচ্ছে U2।
তাহলে এখানে কি পাচ্ছ বলো দেখি আমাকে, না u2 minus of u1 এটা ইকুয়াল টু q plus w, এটা মানে কি পাচ্ছ বুঝতে পারছো, এখানে ডেল্টা u ইকুয়াল টু q plus w। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। স্যার আগে স্টেটমেন্টটা কি? ওই যে বললাম হিট নাইদার বিট হিট নট ডেস্ট্রয়েড। ধরো তুমি এখানে একটা এনার্জি ছিল, তুমি বাইরে থেকে হিট দিলে, তুমি ভাবলে হিট কি ওকে ওর জীবন শেষ করে দেবে, কিন্তু দিয়ে ও পারলে না। ওই যে হিটটা দিলে সে আবার ওয়াটারে কনভার্ট হয়ে নতুন এনার্জি হয়ে গেল, তো এটা কনভার্ট হয়ে গেল। আমরা যেন এরকম কখনো ভাবি না যে বাবা দেখো তো কত লোক মোটা মোটা সব লোক রাস্তায় ঘুরে, মানে ভাবি না মনে করে যে এত মোটা লোক রাস্তায় ঘুরে তাহলে কি এত ওয়েট বেশি বেড়ে যাচ্ছে আর্থের। আবার পরবর্তী এরকম করে ভাবি যে না না ওরা তো সব আর্থ থেকে সব জিনিসপত্র নিয়েই বড় হচ্ছে। যে লোকটা খেয়ে মোটা হলো সে কিন্তু কি খেলো, মাছ মাংস এই সমস্ত খেলে বড় হলো, মানে এত বেশি সাইজ বেড়ে গেছে তার, তো সেটা সেরকম থেকে হয় সব দেখো মাটি থেকেই হচ্ছে। আলটিমেটলি কিন্তু মানুষ সবার এত মোটা হোক আর সরু হোক সেটা লাস্টে মাটির সাথে মিশবে গিয়ে, আবার ওইটাই কিন্তু আবার তুমি আবার সেখানে গাছগুলো সেখান থেকে বড় হবে। তো আলটিমেটলি কিন্তু ওই ব্যাপারটাই হচ্ছে যে নাইদার বিট কি নট বি ডেস্ট্রয়েড, ওই একটা সাইকেল চলছে। এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে ল অফ কনজারভেশন এনার্জি। অ্যাকচুয়ালি আমরা আগে পড়েছিলাম মাস, এখন বললাম এনার্জি, এটা পরে এখন হয়ে গেছে ল অফ কনজারভেশন অফ মাস এন্ড এনার্জি, দুটোতে ইকুইভ্যালেন্ট, E equal to mc স্কয়ার। তো সেখানে এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেখানে q টা হচ্ছে হিট, w হচ্ছে ওয়ার্ক ডান, ডেল্টা u হচ্ছে তোমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তার নিচে লেখো যখন সেখানে আইডিয়াল গ্যাস হয়, ফর আইডিয়াল গ্যাস সেখানে কি হয়, ডেল্টা u ইকুয়াল টু 0, বিকজ ফর দ্য আইডিয়াল গ্যাস তার এক্সপানশন কন্ট্রাকশন কোনোভাবেই কোথাও কিন্তু ডেল্টা u চেঞ্জ হবে না। ফর দ্য আইডিয়াল গ্যাস তার কিন্তু এই ডেল্টা u চেঞ্জেস 0, নো চেঞ্জেস 0, তাহলে সেখানে আমার কি হবে, q ইকুয়াল টু মাইনাস w। ফর সাইক্লিক প্রসেস নেক্সট পয়েন্ট কি হবে দেখো, ফর সাইক্লিক ফর সাইক্লিক প্রসেস সেখানেও তোমার কিন্তু ডেল্টা u টা 0 হবে, তাই তোমার সেখানেও কিন্তু হবে দেখো q ইকুয়াল টু মাইনাস w। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ক ডান মানে তো মানে সিস্টেম নিজে থেকে ওয়ার্ক ডান হচ্ছে, So an expansion হচ্ছে। হ্যাঁ মানে ওয়ার্ক বাই দ্য সিস্টেম, ওয়ার্ক বাই দ্য সিস্টেম অথবা অন দ্য সিস্টেম, বাই দ্য সিস্টেম মানে নেগেটিভ ওয়ার্ক, নেগেটিভ w। ফিজিক্স এর উল্টো হয় না? উল্টো মানে ওই সিস্টেম সারাউন্ডিং ব্যাপার থাকে একটা ব্যাপারটা আর কি, মানে সিস্টেম থেকে সারাউন্ডিং না সারাউন্ডিং সিস্টেম তারপরে বেস করে হয় ব্যাপারটা, যদিও ফিজিক্স অন্যভাবে আছে এটা, কিন্তু কনসেপ্ট অ্যাকচুয়ালি একই। যেদিকে ফোর্স দিচ্ছি তার উপর দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। হ্যাঁ এটা মুছে দিলাম। আচ্ছা এরপরে তুমি লেখো, ফার্স্ট বুঝতে পারলে, এরপরে তুমি হেডিং দাও ওয়ার্ক ডান, আমি কি ইলাবোরেট করব। তোমাকে পাথ ফাংশন বলেছি, বলিনি না, বলেছি ফাংশনের মধ্যে যেটা পাথর স্টেট ফাংশন বলেছি, পাথ ফাংশন বলে দিয়েছি। তোমার পাথ ফাংশন কোনগুলো বলেছি, হিট আর ওয়ার্ক ডান দুটোই পাথ ফাংশন বলেছি তো। আচ্ছা ওয়ার্ক ডান তোমার কিন্তু একটা পাথ ফাংশন, পাথের উপর ডিপেন্ড করে। ওয়ার্ক ডান একে w দিয়ে লেখা হয়, এটা একটা কি ফাংশন, এটা পাথ ফাংশন। মানে তুমি এখানে কিন্তু কখনো এরকম ডেল্টা w লিখতে পারবে না, এটা ভুল লেখা, তোমার এখানে dw লিখতে হবে, এটা কারেক্ট রিপ্রেজেন্টেশন। কেন, কারণ এটা তোমার হচ্ছে একটা পাথের উপর ডিপেন্ড করে, মানে তুমি যেভাবেই ধরো তুমি এখান থেকে এই পয়েন্টে এভাবে এলে, এভাবে এলে বা এভাবে এলে, সেখানে কিন্তু নট ডিপেন্ডস অন ফাইনাল ইনিশিয়াল, দ্যাট ডিপেন্ডস অন পাথ, পাথের উপর ডিপেন্ড করে কিভাবে চেঞ্জেসটা আমি করলাম, এটাকে বলে পাথ ফাংশন। ক্লিয়ার? আচ্ছা এটা বলছো আগে স্যার ডিডব্লিউ মানে তো ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ। হ্যাঁ আরো বেশি স্মল, আরো বেশি স্পেসিফিক এটার থেকেও। এবার দেখো এই ওয়ার্ক ডান, এটাকে আমি তোমাকে দুটো ভাবে বলবো, ওয়ার্ক ডান ইন
ideal, reversible, work done in ideal, reversible, isothermal. যদি হয় work done in মানে এখন আমি বের করছি work done ideal, reversible, isothermal, তখন কি হবে দেখো এখানে মাইনাস অফ 2 পয়েন্ট, তুমি ডিলিট ফর্মুলা লিখে দিয়েছি এখানে, ফর্মুলা তো অঙ্ক করে করতে হবে, মাইনাস অফ 2.303 nRT log V2 by V1, এটা রিভার্সিবল, আইসোথার্মাল, আইডিয়াল সিস্টেমটা তো হ্যাঁ, work done equal to minus of 2.303 nRT log P1 by P2, অঙ্ক থাকবে এখান থেকে, এটা হেভি ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে অঙ্ক থাকবে এই কন্ডিশন থেকে যে work done in isothermal, reversible, ideal, তখন তুই বসিয়ে করবে। যদি এখানে কোনো একটা টার্ম মিস হয় তাহলে বলেছে work done ideal, isothermal, তারপরে এই জিনিসটাই হবে, এটা বেসিক্যালি রিভার্সাল প্রসেসে ওয়ার্ক ডান, এটা বেসিক্যালি কিসের ওয়ার্ক ডান, রিভার্সাল প্রসেস, মানে তোমাকে আগে বলেছি অনেক স্লো চেঞ্জ ভাবে হচ্ছে, তাই এখানে লগ টার্মটা এসে এভাবে 2.03 nRT log P1 by P2, কারণ জানো প্রেসারের সঙ্গে ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল, তাই লিখেছি V2 by V1, P1 by P2, work done in the reversible, isothermal, ideal case। তো V2 by V1 বললে তো নেগেটিভ কিন্তু সরে যাবে, তখন ওয়ার্ক ডান পজিটিভ হবে। এই সাইনটা তুমি জাস্ট নেগলেক্ট করবে, সাইনটা ওখানে ভ্যালু বসিয়ে দিয়ে যা আসছে যা আসছে, মানে তুমি নেগেটিভ সাইনটাকে তখন যেভাবে থাকবে সে বসিয়ে করবে, যেটা হলো দেখে, ঠিক আছে, এটা স্লো প্রসেসে ওয়ার্ক হচ্ছে। আর একটা নিচে লিখে রাখো, এই যে তোমার রিভার্সিবল ওয়ার্ক ডানের ভ্যালুটা ম্যাক্সিমাম হয় সব সময়, রিভার্সিবল ওয়ার্ক ডান ম্যাক্সিমাম ভ্যালু হবে, দেন দা ইরিভার্সিবল প্রসেস, রিভার্সিবল সে এক্সপানশন হোক আর কন্ট্রাকশনই হোক আছে, সেখানে সবসময় হাইয়েস্ট ম্যাক্সিমাম হবে, রিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হবে রাদার দ্যান দা ইরিভার্সিবল প্রসেস। The work done in the reversible process is greater than work in irreversible process. এবারে দেখো work done in irreversible process, আইডিয়াল, আইসোথার্মাল, সেটা ওগুলো থাকবে না থাকবে কোনো ব্যাপার নেই, আমার শুধু এইটুকুই থাকলে হবে ইউনিভার্সাল প্রসেস ওয়ার্ক ডান, ঠিক আছে, এইটুকু লেখো। তুমি তো আগে পড়েছো যে ওয়ার্ক ডান এরকম আমি বলেছিলাম দেখো ইউনিভার্সাল প্রসেসে, যেখানে এরকম একটা পিস্টন আছে, তুমি প্রেসার দিচ্ছ বাইরে থেকে এক্সটার্নাল প্রেসার, তখন এখানে ভলিউম ধরো ছিল V2, তুমি বাইরে থেকে এমন প্রেসার দিলে এখানে ভলিউম কমে গিয়ে মানে এখানে V1 হয়ে গেল, তাহলে এই অ্যামাউন্টটা আমরা ডিসপ্লেসমেন্ট, এখানে ওয়ার্ক মানে হচ্ছে তাহলে কি করতে পারছো, এক্সটার্নাল প্রেসার ইনটু ডেল্টা V, কারণ এখানে দেখো ডেল্টা V কিন্তু নেগেটিভ আসছে, কারণ V2 V1 এটা করলে নেগেটিভ আসবে, তাহলে বলো তাহলে লিখেছি মাইনাস P ডেল্টা V, তাই তুমি কিন্তু সাইনটাকে নিজে থেকে বসাবে না আগে থেকে, অটোমেটিক সাইনটা চলে আসবে, তুমি সেখানে চেঞ্জেস তাহলে সাইনটা লিখে দেবে, আর যদি বলো না আমি একদম ওই চেঞ্জেসটাকে সাইন বসিয়ে করব, তুমি বসিয়ে করবে, বুঝলে কি বললাম, আমি আবার বলছি, ধরো সেখানে একটা ভলিউম ছিল ধরো 25, এখানে দেওয়া আছে 10, তুমি এখানে বসাচ্ছ চেঞ্জেসটা বসাচ্ছ সেখানে অনলি, তখন তুমি ধরো এখানে বসালে কত 15 বসালে, তখন তুমি বসাবে এটা, আর দেখো ব্যাপারটা যদি -50, তখন তুমি একে আর কনসিডার করবে না, -50 অটোমেটিক লিখবে, মানে আমি তুমি যেখানে চেঞ্জেসটা ধরো অনলি, তখন তুমি চেঞ্জেসটা অটোমেটিক বসাবে, সামনে -50 বসাবে, তুমি চেঞ্জেসটা ক্যালকুলেশন করে অলরেডি এটা চেঞ্জেস আর বসাবে, নেগেটিভ থেকে তখন এখানে আগে থেকে বসিয়েছিলাম, এটা হচ্ছে ইরিভার্সাল ওয়ার্ক ডান মাইনাস কি ইনটু ডেল্টা V, বুঝিয়েছো, তাহলে ওয়ার্ক ডান করলাম রিভার্সিবল প্রসেস, ইরিভার্সাল প্রসেস, আর করলাম কি বললাম থার্মোডাইনামিক্স, ঠিক আছে। তোমাকে আমি এখন শেখাবো এনথালপি কিছু কনসেপ্ট শেখাবো,
তাহলে ওয়ার্ক ডান পড়লাম, হিট পড়লাম, এবার পড়বো এনথালপি ইলাবোরেট করব। রিকাই সম্প্রীত হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে আমি এখন যে কনসেপ্ট শেখাবো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আছে এবং সবচেয়ে সোজা চ্যাপ্টার, সোজা পার্ট, আর সেখান থেকে সব কোশ্চেন আসবে। লেখো এনথালপি লিখেছো, এবার লেখো ডিফারেন্ট টাইপস অফ এনথালপি, হেডিং দাও ডিফারেন্ট টাইপস অফ এনথালপি, এখানে হেডিং দাও different types of enthalpy, different types of enthalpy। তার মধ্যে একটা লেখো enthalpy of formation, enthalpy of formation, এটা মানে কি? মানে কি দেখো, এটাকে এরকম করে লেখা হয় ডেল্টা এইচ এফ, এফ মানে ফরমেশন, এগুলো ডেল্টা এইচ এফ। ধরো তুমি মাথায় এখানে বসালে নট, এটা মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড, এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, এটা মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন। মানে শর্টে এরকম নট দিয়ে লেখা হয়, এরকম মানে নট, এটা কাজে লিখেছি এরকম লেখা নট। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, মানে এটা জিরো দিয়েছি, ঠিক আছে, মাইনাস নিয়ে আসছে, মানে এরকমই আর কি, জিরো আছে একটা। আচ্ছা, তো এনথালপি অফ ফরমেশন স্ট্যান্ডার্ড, ধরো আমাকে বলেছে যে, ধরো বলেছে এটা অঙ্কে দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ গ্লুকোজ, তখন তুমি কি ভাবলে? তখন তুমি ভাই বাবা এই আবার কি কথা, আমাকে সেখানে C6H12O6 এর ফরমেশনের রিঅ্যাকশন লিখতে বলছে, তাহলে আমি সেখানে ফটোসিনথেসিস রিঅ্যাকশন লিখবো? তা নয়, তোমাকে যাই কম্পাউন্ডে দিই, ধরো বলেছে এই রিঅ্যাকশন, এই কম্পাউন্ডটার স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন একটা ভ্যালু দেওয়া আছে, ধরো বলেছে x কিলোজুল পার মোল, তোমাকে এই অঙ্কটা করার জন্য এই রিঅ্যাকশনটা লিখতে হবে। রিঅ্যাকশন মানে কি? এনথালপি অফ ফরমেশন অফ এনি কম্পাউন্ড, তোমাকে যখন দেবে কোশ্চেনে কোড, তখন তুমি কিন্তু রাইট ফ্রম দেয়ার কম্পোনেন্ট থেকে লেখো, মানে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এরকম করে লিখবে, দিয়ে এখান থেকে অ্যারো দিয়ে লেখো C6H12O6। কোন একটা কম্পাউন্ডের স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন মানে হচ্ছে তার কম্পোনেন্ট থেকে এইভাবে ফরমেশন, তার কম্পোনেন্ট থেকে ফরমেশন মানে প্রতিটা এলিমেন্ট থেকে, সেরকম কিন্তু নয় যে CO2 আর H2O, সেটা কিন্তু ভুলে যাবে পরে। এবারে ব্যালেন্স করো, ওখানে 6 আছে কার্বন, তার এখানে 6 লেখো, হাইড্রোজেন এখানে 12 মানে এখানে 6 লেখো, অক্সিজেন 6 তার এখানে 3 লেখো। এটাই হচ্ছে এই কথাটার মানে। এই রিঅ্যাকশনটা হলে এখানে এই অ্যামাউন্ট অফ হিটটা প্রডিউস হয় পার মোলে, বুঝেছো? 6 কার্বন যেই স্ট্যান্ডার্ড এনথালপি দেবে প্লাস করে এটা। হ্যাঁ, মানে আমাকে রিঅ্যাকশন লিখে লিখতে হবে, এইটুকু শিখে অঙ্ক দল শেখাচ্ছি আমি, অঙ্ক এখনই করাচ্ছি, আগে এইটুকু দুই একটা করো, তারপর এইটার পর অঙ্ক শেখাবো। আমি তোমাকে এই কথাটা বলার পরে আজকে কনসেপ্টটা বন্ধ করে দেবো, আজকে অঙ্ক করবে, অঙ্কগুলো না করলে প্র্যাকটিস হবে। এনথালপি অফ ফরমেশন অফ গ্লুকোজ, বুঝে গেছো? এটা এই রিঅ্যাকশন, তুমি আরো দুই একটা আমাকে করে বলো নিজেরা, এটা কি কোনো বুঝতে সুবিধা আছে? কষ্ট তো বুঝতে খাতা লিখেছো কিছু আদৌ? রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট্যান্ট দুটোকে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট এক মোল থাকবে, যদি দু বছর মানে ওই x ভ্যালুটা 1 মোল ফরমেশনের জন্য, এ পার মোল, ওটা কিন্তু খেয়াল রাখবে কিন্তু পার মোলের জন্য কিন্তু। আরে x টা তো দিয়েছি, x মানে তুমি ও যা কিছু ভ্যালু 1 2 3 4 আমরা তো দিয়ে ধরেছি একটা, তোমাকে ওই x এর বের করতে হবে না,
তোমাকে এই কথাটা থেকে রিঅ্যাকশন লিখতে হবে। এখানে x বা এখানে y বা এখানে p তোমার দেখার জায়গা কেন? তোমাকে অঙ্ক শুধু দিয়ে দেবে, তুমি আগে এইটুকু শিখবে, তারপরে এটা বের করবে। বুঝছো কি? আর লেখো স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন বা দিয়েছে একটা রিঅ্যাকশন, একটা কম্পাউন্ড CH3CH2OH, এটা নিজের রিঅ্যাকশন লেখো, দেখে বড় আমাকে দিয়ে। এটা বলেছে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, এটা কিন্তু দিয়েছে তোমাকে, তুমি রিঅ্যাকশনটা লেখো। এটা এই কতটা ইনভলভ রিঅ্যাকশনটা লেখো। ऊपर सीढ़ी के लगे धूम से কাছে গিয়ে বললো वहां लगे काशी में तो शुरू है शुरू है $78.5 degree and the should be only 78.58 degree and the should maximum height is 7. Calculation to খাতায় করে আছে ক্যালকুলেটরে রয়েছে মনে ছিল আপনাকে পরীক্ষা আমি এটা বলেছিলাম তুমি ব্যবহার করছো বাবাকে সোজা বাবাকে ফোন করেছি আমি মানে বলতে পারছি যে রিলেশন তো জানি কাল রাতে চলে যাচ্ছিস কোথায় 30 সাইকেল যাচ্ছিস দেখো তোমরা করেছো? আচ্ছা, তাই কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস অক্সিজেন এই কম্পোনেন্ট থেকে হয়েছে CH3 CH2OH। এখানে কার্বন দুটো, হাইড্রোজেন 3 4 5 6, তাহলে 3
অক্সিজেন এখানে হাফ করে যেমন রিঅ্যাকশন, ঠিক আছে, এই যে এনথালপি অফ ফরমেশন। ক্লিয়ার এটা? আচ্ছা, কেউ তোমরা এটা করছো? তোমরা এভাবে তোমরা করেছো তো? এরকম বুঝতে দিয়েছো এই তো থাকবে না। কি গো ডিকাই এর সবমিট করেছো এটা? হ্যাঁ স্যার একটুখানি ভুল হয়েছিল এখন ঠিক করি। হ্যাঁ এবার দেখো এনথালপি অফ সাবলিমেশন। এনথালপি অফ সাবলিমেশন লেখো। এটা কি স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড করলে যেমন ডিগ্রি মার্ক হয়, এমনি করলে এরকম থাকবে। মানে সবসময় এটা তো স্ট্যান্ডার্ডই হয়, যেটা আগেরটাতে হলো। হ্যাঁ, কেন এমনি হতে পারে? এমনি হতে পারে, এমনি হবে। তখন সেটা মানে কি দেখো, মানে একটা সলিড সাবস্টেন্স থেকে সেখানে গ্যাস হবে তখন, মানে একটা সলিড থেকে গ্যাস, তখন তো সাবলিমেশন বলবো আমরা। এটা কিছু রিঅ্যাকশন লেখা নেই কিন্তু দেখো, মানে সেখানে একটা কোনো সলিড থাকো, ধর একটা সলিড থেকে গ্যাস হলো, এটা হচ্ছে সাবলিমেশন এনার্জি। এটা হচ্ছে এনথালপি অফ সাবলিমেশন। এটা হচ্ছে আবার কি রিঅ্যাকশন? এনথালপি অফ সাবলিমেশন রিঅ্যাকশন। কিছুই নয়, জাস্ট এমনি সলিড থেকে গ্যাস হয়ে গেছে, এটা সাবলিমেশন। এটা ভ্যালু দেওয়াই থাকে। হ্যাঁ, তোমাকে বলেছে এনথালপি অফ ইভাপোরেশন, ভেপোরাইজেশন, সলিডিফিকেশন, তুমি সব বলতে পারবে এগুলো, ঠিক আছে? তাহলে দেখো আমরা তখন এগুলোকে এভাবে লিখতে পারবো। আচ্ছা, ডিউরিং, এবারে লেখো ডিউরিং ফেজ চেঞ্জ, যখন সেখানে ফেজ চেঞ্জ হয় তখন তোমার সেখানে ডেল্টা জি টা 0 হয়। তখন দেখো কি হচ্ছে, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস অফ টি ডেল্টা এস। তোমার এই ফর্মুলা ছিল কিনা বলো? তখন তোমার সেখানে ডেল্টা জি 0 হলে কি হবে? ডেল্টা এইচ মাইনাস অফ টি ডেল্টা এস। তখন তোমার কি হবে দেখো, এখানে টি ডেল্টা এস এটা ইকুয়াল টু ডেল্টা এইচ। তাহলে ডেল্টা এস ইকুয়াল টু কি হবে? ডেল্টা এইচ বাই টেম্পারেচার। তাহলে ডেল্টা এস ইকুয়াল টু, এটা হচ্ছে ফর্মুলা, এখান থেকে অনেক অঙ্ক থাকবে। মানে কিউ রিভার্সিবল ইজ ইকুয়ালস টু ডেল এইচ হবে। একদমই তাই। কি বলছো সেখানে তাহলে ডেল্টা যদি লিখে তাই তো? হ্যাঁ, তাই তাই হবে তো, একদমই তাই। দেখো ধরো সেখানে এসে ডেল এস ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টেম্পারেচার। ধরো তুমি এখানে বললে ডেল্টা এস সাবলিমেশন, এটা মানে কি হবে? ডেল্টা এইচ সাবলিমেশন বাই সাবলিমেটিং টেম্পারেচার। এটা আমার আসল ফর্মুলা, কিচ্ছু বুঝছো না তুমি। হ্যাঁ, এটা হচ্ছে আসল ফর্মুলা। তুমি এখানে লিখছো সাবলিমেশন, ভেপোরাইজেশন, যা হবে তুমি বসে বসে করবে, কিন্তু ফর্মুলাটা হচ্ছে ওইটাই, লিখে নাও খাতায়। সো ডিউরিং ফেজ চেঞ্জ ডেল জি 0 হয়, বাকিগুলো তাহলে সব করে এভাবে দিয়ে পাচ্ছি। এখান থেকে অনেক অঙ্ক থাকবে, অঙ্কে দেওয়া ধরে এটাগুলো সব। ডেল্টা এর সাবডিভিশনে হয়, হ্যাঁ, ডেল্টা এইচ হয় সাবডিভিশন। আর বাবা আমার একটা কোনো যদি রিঅ্যাকশন হয়, সাবলিমেশনের সময় যার এন্ট্রপি চেঞ্জ হয়, ডেল্টা এস সাবলিমেশন, ডেল্টা এস ভেপোরাইজেশন, ডেল্টা এস ইভাপোরেশন সবই হতে পারে। তো ডেল্টা এস এর সবই হতে পারে। কি বুঝতে পেরেছো? ও বলছে ডেল্টা এইচ সাবলিমেশন হয়, এস তো হয় না? এস তো হয়, সবই হয়। সাবলিমেশনের সময় আমার এন্ট্রপি চেঞ্জ হতেই পারে, হবে না? চেঞ্জ হতে হবে তো, কিন্তু বাড়বে সেটা। এটা তো ফর্মুলা, মানে সাবলিমেশন লিখেছি এখানে আমি লিখেছি। হ্যাঁ, লিখেছো না? কোথায়? এটা মেইন ফর্মুলাটা। সম্প্রীত রিকাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে।
তোমাদের গ্রুপে আমি একটা অঙ্ক পাঠাচ্ছি, সবাই সে অঙ্কটা খোলো। হুম, মেসেজ মেসেজ ফোনে এটা কি সেট করা না, এই বিল না ক্রিয়েট করেছো তো তোমার সঙ্গে আরেন যায় হ্যাঁ তোমার বলা না না হ্যাঁ স্যার ওই করে না আমি বলেছি রেকর্ড করেছি তখন নোটিফিকেশন তো কম্বিনেশনে ওই টেবিল সিঙ্ক্রোন সব। আচ্ছা এবার অঙ্কটা দেখো, তোমাকে আমি একটু হেল্প করে দিচ্ছি কিভাবে করতে হবে অঙ্কটা। আমি এবার সবটা মুছে দিলাম, তোমাকে এই অঙ্কটা আমি বোঝাচ্ছি কিভাবে করতে হয়, তোমাকে এরপর নিজে কিছু অঙ্ক করতে হবে। এরকম অঙ্ক এমসিকিউ ফর্মে থাকবে, তোমার স্কুলের পরীক্ষা থাকবে, বোর্ড পরীক্ষা থাকবে। বলেছে এনথালপি অফ কম্বাসন, আমরা কম্বাসন নয় বলিনি, এখনই বলে দিচ্ছি তাকে কি বলে জানো, এনথালপি অফ কম্বাসন এরকম লেখা হয় সিপি। কম্বাসন মানে হচ্ছে কম্বিনেশন অফ অক্সিজেন। বলেছে দেখো দা এনথালপি অফ কম্বাসন অফ হাইড্রোজেন, তাহলে কি বলেছে এনথালপি অফ কম্বাসন অফ হাইড্রোজেন, এটা বলেছে। বলেছে এনথালপি অফ কম্বাসন অফ কার্বন এন্ড এনথালপি অফ কম্বাসন অফ CH4 are minus 285.8 kilojoule per mole minus 393.5 kilojoule per mole minus 890 kilojoule per mole। এনথালপি অফ কম্বাসন মানে কি বলতে পারি? এইগুলো লিখছি, আগে লেখো এইটুকু। দেখো আমি এই অঙ্কটা থেকে এগুলো সব লিখছি পরপর করে, তোমাকে এইটুকু অঙ্কটা পুরো বুঝতে পেরেছো তো? এটা মানে হচ্ছে সি মানে কম্বাসন, এটা মানে এনথালপি অফ কম্বাসন, এটা আমাদের দেওয়া আছে এখানে। জানতে চেয়েছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড এনথালপি, কি জানতে চেয়েছে? স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন জানতে চেয়েছে। তোমার এটা হচ্ছে অঙ্কটা থেকে এই একটা প্রবলেম তোমাকে করতে দিয়েছি, এই প্রবলেমটা দেওয়া আছে, এটা তোমাকে এই ডিটেইলস দেওয়া আছে। এবার দেখো তোমাকে নিজেকে এই তিনটে ডেটা থেকে রিঅ্যাকশন দিয়ে লিখতে হবে। কিভাবে রিঅ্যাকশন লিখবে? এই ফার্স্ট রিঅ্যাকশন থেকে কিভাবে লিখবে দেখো, বলেছে কম্বাসন অফ হাইড্রোজেন, তার মানে রিঅ্যাকশন উইথ অক্সিজেন। এই পৃথিবীর যে কোনো কম্বাসন মানে হচ্ছে এই, মানে বলেছে দেখো কম্বাসন অফ হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন ইনটু অক্সিজেন, তাহলে কম্বাসন বলে কি হয় H2O হবে। আমার কিন্তু যেটাতে দেওয়া আছে পার মোল, তাহলে আমি এখানে পার মোল ওয়াটার করলাম এখানে, এই আমার রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই রিঅ্যাকশনটা লিখলাম এখানে, ঠিক আছে? এটা হচ্ছে এনথালপি অফ কম্বাসন অফ হাইড্রোজেন। পার মোল তো লেখা আছে, পার মোল তো লেখা আছে, এই তো দেখো এটা কেজি পার মোল, কিলোজুল পার মোল, কেজি পার মোল। আবার দেখো এই রিঅ্যাকশনটা মানে কি, বলেছে যে ডেল্টা সি কার্বনের কম্বাসন, তার মানে কি কম্বাসন মানে হচ্ছে রিঅ্যাকশন উইথ অক্সিজেন, তাহলে এখানে CO2 হয়েছে, দেখো তার এটা দেওয়া আছে এখানে। আর বলেছে মিথেনের কম্বাসন, তাহলে তুমি এখান থেকে রিঅ্যাকশন লেখো মিথেনের কম্বাসন। কম্বাসন মানে কি গো, রিঅ্যাকশন উইথ অক্সিজেন, তাহলে এখানে কি হবে CO2 plus
তাহলে এখানে আমার হবে ফরমেশন CO2, তোমরা বুঝতে পারছো? H2O, একে ব্যালেন্স করো। অক্সিজেন কার্বন 1, হাইড্রোজেন 4, ঠিক আছে। আমার কিন্তু ভ্যালু আছে মিথেন পার মোল মিথেন, কিন্তু দেখো মিথেনের পার মোল এটা এটা হয়েছে। তাহলে তুমি দেখো এই তিনটে থেকে আমি তিনটে রিঅ্যাকশন লিখেছি, যদি এটা শিখতে পেরে যাও তাহলে তুমি সমস্ত অঙ্ক করতে পারবে। এটা মানে এই টাইপের গুলো। রিকাই আর সম্প্রীত কি বুঝিয়ে আছো? তার মধ্যে রিকাই নেই, সম্প্রীত আছে। হ্যাঁ, তাহলে এই যেটা থেকে আমরা বুঝতে পারলাম এই তিনটে রিঅ্যাকশন দেওয়া আছে আমার। আর তোমাকে জানতে চাই এই রিঅ্যাকশনটা কি হবে। তুমি এবার কি করবে দেখো, মোবাইল ফোনে লিখে দেখো, আমি সবকিছু দেখো লিখে দিয়েছি। দেখো কনসেন্ট্রেট করো, সমস্যা পড়ে যাবে বিস্কুট কিছু। গাড়ি না চেয়ারটা ভেঙে গেল, আমি বসি। এই তিনখানা ডেটা দেওয়া আছে এখানে, এই তিনটা ডেটা থেকে আমি রিঅ্যাকশন দিতে লিখেছি। এটা বুঝে গেছে কি? এবার তোমাদের জানতে চেয়েছে এই রিঅ্যাকশনটা কি হয় ভ্যালু। বলেছে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন। তাহলে তুমি এই এখান থেকে রিঅ্যাকশনটা লেখো। ফরমেশন মানে কি? কম্পোনেন্ট থেকে লিখবে এখানে। কম্পোনেন্ট মানে CH4 হয়েছে ফরমেশন এইটা। তোমাকে এই তিনটে রিঅ্যাকশনের ইকুয়েশন 1, ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 দেওয়া আছে। এই তিনটেকে অ্যারেঞ্জ করে আমি এই রিঅ্যাকশনটাকে নিয়ে আসবো। ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3 এই তিনটেকে অ্যারেঞ্জ করে আমি ওই ইকুয়েশনটাকে নিয়ে আসবো, এই ফরমেশন রিঅ্যাকশনটা। এরই অঙ্ক হবে। এখানে কোনো কেমিস্ট্রি আছে, এরপরে অ্যারেঞ্জ করে এটাকে অ্যাডিশন সাবট্রাকশন করবে। অ্যারেঞ্জ করা মানে ইকুয়েশন গুলো এই দিকে আমি ইকুয়েশন করব, মানে ইকুয়েশন 1 -2 এর মধ্যে ভাববো কোনটা ম্যাচ করছে। দেখাচ্ছি, শেখাচ্ছি। তোমরা আগে এইটুকু বুঝে নাও, আমি বড় এইটুকু বুঝতে পেরেছো? একটু কষ্ট হচ্ছে বুঝতে একটু। এটা কিন্তু হেভি শুধু এখানে কোনো কঠিন কোনো ফিজিক্স কেমিস্ট্রি কিছু আছে এখানে? এখানে ফিজিক্সও নেই, কেমিস্ট্রিও নেই। শুধু এইটুকু বুঝতে পারলাম যে কম্বাসন মানে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন, আর ফরমেশন মানে হচ্ছে ফর্ম দা কম্পোনেন্ট। এইটুকু বুঝতে পেরেছি। এবারে বাকিটা আমরা অ্যারেঞ্জ করব এখন রিঅ্যাকশন। তোমার যে কথাগুলো লেখা আছে এখানে, যে এনথালপি অফ কম্বাসন অফ হাইড্রোজেন, সেটা মানে হচ্ছে হাইড্রোজেন মানে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করলাম, কার্বনের সঙ্গে অক্সিজেন রিঅ্যাকশন করলাম, মিথেনের সঙ্গে অক্সিজেন রিঅ্যাকশন করলাম। এবারে আমরা এই তিনটে রিঅ্যাকশনকে অ্যারেঞ্জ করে ওই রিঅ্যাকশনটা নিয়ে আসবো। আমার এইটার ভ্যালু জানতে চেয়েছি। এই ভ্যালুগুলো হচ্ছে তোমার এই রিঅ্যাকশনের ভ্যালু। এই যে -285.8 এটা এর ভ্যালু, পরেরটা এই ভ্যালু, এটা হচ্ছে এই ভ্যালু। এই তিনটে ইকুয়েশনকে অ্যারেঞ্জ করব আমরা, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যা বুঝবি করো, করে তো এটা নিয়ে আসো। কিভাবে করবে দেখো, ভাবতেছে। তুমি সবসময় তাকাবে এই রিঅ্যাকশনটার দিকে, একে তাকিয়ে একে অ্যারেঞ্জ করো। তাহলে আমাকে বলো এই রিঅ্যাকশনে কার্বন কটা আছে? কার্বন কোন দিকে আছে? রিঅ্যাকশন প্রোডাক্ট লেফট সাইডে আছে, কার্বন 1 মোল আছে। আমার এই তিনটে রিঅ্যাকশনের মধ্যে কার্বন কোথায় আছে? 2 তে আছে। 3 তে কোথায় আছে? কোথায় কোথায় লেফট আছে? কার্বন কোথায় আছে বলছি, এটা সিম্পল। আমার এই তিনটের মধ্যে কার্বন কোথায় আছে? 2 তে। তাহলে আমি এখানে কি করছি দেখো, 3 তে কম্বাইন্ড ফর্মে আছে। না আমি তো কার্বন করছি, আমি কম্বাইন্ড ফর্ম। সি আর CO2 কি একই জিনিস? তাহলে তুমি কেন বলছো কম্বাইন্ড ফর্মে আছে? তাহলে বলতে পারবো যে এখানে হাইড্রোজেন আছে ওয়াটারের মধ্যে। আমি তোমাকে বলছি আমি এই এরকম করে খুঁজবো এই তিনটের মধ্যে। তাহলে আমার ইকুয়েশন 2 তে আমি সিম্পল ইকুয়েশন 2 করলাম, মানে সামনে প্লাস সাইন, ইকুয়েশন 2 কে প্লাস করলাম, কার্বন হলো। এবার আমাকে বলো এখানে আমার কি আছে? হাইড্রোজেন। আমার এখানে লেফটে হাইড্রোজেন কোথায় আছে দেখো। তাহলে সেখানে যদি হাইড্রোজেন 1 মোল আছে, তাহলে কি করব? তাহলে আমি ইকুয়েশন 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। বুঝা গেছে এটা?
এটা করছো তো, এটাই অঙ্ক দিয়ে দিলে আনসার। মানে সম্প্রীত এই তিনটি ইকুয়েশন আমি অ্যারেঞ্জ করছি একে দেখে দেখে। এখানে কিন্তু ক্লাস 2 এর কনসেপ্ট, কোনো ক্লাস 11 এর কোনো কেমিস্ট্রি এখানে নেই। এখানে কার্বন কার্বন ওটা খুঁজছে, শুধু কার্বন কোথায় আছে একটু এখানে আছে, তাহলে এখানে আমি লিখে দিলাম, যা আসতো আমরা লিখে দিলাম। তারপরে ইকুয়েশন 1 এ হাইড্রোজেন 1 মোল, এখানে 2 মোল আছে, একে ইনটু 2 করলাম, ইকুয়েশন 2 এর পুরোটাকে 2 মোল করে দেব, ইনটু করে দিই। এবারে মিথেন কোথায় আছে বলো, রাইট সাইডে আছে, এখানে কোথায় আছে মিথেন দেখো, কিন্তু লাস্টে আমার লেফটে আছে, তাই আমি একে ধরে এরকম উল্টে দেব। তাহলে আমি এখানে কি করব, -3 করব, একদমই তাই। সম্প্রীত বুঝিয়াছো? হ্যাঁ স্যার। ইকুয়েশন 2 তে কত ভ্যালু দেওয়া আছে, -393.5, দেখো এটা দেওয়া আছে। ইকুয়েশন 1 এ কি ভ্যালু দেওয়া আছে, -285.5, এটা ইনটু 2 হবে কিনা বলো, আর মাইনাস ইকুয়েশন 3 তে এ ভ্যালু দেওয়া আছে -890। তোমার এটাই হচ্ছে আনসার, ক্যালকুলেট করো, এটাই অঙ্কটার আনসার। না আমার আনসার বের করতে হবে না তোমাকে, আমার শুধু কনসেপ্ট বুঝতে হবে। দেখো ক্যালকুলেশনটা কিন্তু আমরা 1 বা 2 তে 3 তে শিখে গেছি, এই ক্যালকুলেশন আমার 11 এ শেখার কোনো দরকার নেই, আমার কনসেপ্টটা শেখা দরকার। আমি অঙ্ক এখানে আমার শেষ, এই ক্যালকুলেশন আনতে জানতে আমি যাই না। জানি না কেন সিবিএসসি কেন ক্যালকুলেটর দেয় না, কারণ আমাদের ক্যালকুলেটর সবাই যে কবার প্রশ্ন জানি, আমার তো মেন কনসেপ্টটা নিয়ে কথা, ক্যালকুলেটর তো দেওয়াই উচিত। কেন কি আমার মনে হয় যে ক্যালকুলেশন শিখিয়েছি ক্লাস 3 অবধি, ম্যাক্সিমাম 3 তে শিখেছি, বুঝলেন ডিভিশন আর তারপর শিখিয়ে দিয়েছি, কিছু জানি আমরা, এডিশন চারটা তো সবাই জানে। এটা কি আছে কনসেপ্টটা বুঝছো কি, খাতা ভেঙে গেছে। তো এখানে তুমি সিম্পল ইকুয়েশনকে অ্যারেঞ্জ করে এটাকে নিয়ে আসো, জানবে তাহলে আনসার ভুল হলে কোনো প্রবলেম নেই। পারবার কি পাবে, ক্যালকুলেশনে হাফ মার্কস থাকে। তোমার সিবিএসসি তে স্টেপ বাই স্টেপ নাম্বার তোমাকে আনসার দেবে লেখা পরীক্ষা, আইএসসি দাই তোমার সেখানে পুরো ফ্রেম করলে অঙ্কটা সুন্দর করে, সব প্রথম 3 মাস অঙ্ক ছিল, এখানে ক্যালকুলেশন করতে ভুল করে দিয়েছো, এই তোমার ক্যালকুলেশন এই মধ্যে ঠিক আছে, হাফ মার্ক কাটা যাবে। যদি ক্যালকুলেশন না করে এখানে ছেড়ে চলে আসো, হাফ মার্ক কাটা যাবে। এটা ইনস্ট্রাকশন আছে এবং এটাই হচ্ছে মার্কিং সিস্টেম লেখা থাকে। ভালো করে বুঝে নাও কিন্তু। দেখো হলো মানে টাইট হচ্ছে, বন্ধ হচ্ছে না, ইয়ারটা পাস হচ্ছে না বলে। পেয়েছো?
আচ্ছা গ্রুপটা খোলো, দাঁড়াও তোমাকে আমি বলছি, এটা ক্লিক করে কোশ্চেন পেপার খুলে যাবে। তারপরে কোনটা কথা আমি বলছি, আমি গ্রুপে পাঠিয়েছি, হ্যাঁ গ্রুপে খোলো। তো এটা মুছে দিই। হঠাৎ করে আমার খুলছে না কেন, তোমাদের খুলে গেছে? তোমরা কেক খাবে আজকে ক্রিসমাস এসছো পড়তে? কেক খাও? হ্যাঁ তুমি খাও কেক? অঙ্কুর, হ্যাঁ শিবাজি, না হ্যাঁ ঠিক আছে শিবাজি ইন্দ্রদীপ, এরকম খায় না না কি বলবো দেখতে গেলাম যে যা আমার এমনই ভাগ্য, আমার ফোন খুলছে না, কাটাও। তোমরা কোশ্চেন নাম্বার 1টা পড়ো, কোশ্চেন নাম্বার 1টা পড়ো। কি কোশ্চেন দেখো, হোয়াটসঅ্যাপ কি দেখাচ্ছে আমাদের? হোয়াটসঅ্যাপ আসলে কি দেখা যায় কোশ্চেন নাম্বার 1টা পড়তে পারছো? তাহলে তোমাকে দিচ্ছি কোন তুমি পড়বে না। কি কি দেওয়া আছে দেখো, তোমাকে আমি আরেকটা শেখাচ্ছি কিভাবে পড়তে হয়। বলেছে আমাদের দিতে হবে স্ট্যান্ডার্ড এনথালপি ভেপোরাইজেশন। তোমার এখানে কি বলেছে? স্ট্যান্ডার্ড এনথালপি অফ ভেপোরাইজেশন, স্ট্যান্ডার্ড এনথালপি ভেপোরাইজেশন অফ ওয়াটার দেওয়া তোমার আছে এখানে 40.66 কিলোজুল পার মোল। এখানে টেম্পারেচার দেওয়া আছে 373 কেলভিন, দেখো দেওয়া আছে এটা। স্ট্যান্ডার্ড এনথালপি অফ ভেপোরাইজেশন দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, ইন্টারনাল এনার্জি জানতে চেয়েছি, ডেল্টা ইউ জানতে চেয়েছি। ইন্টারনাল ভেপোরাইজেশন জানতে চেয়েছি, ব্যাস 3 কিলোজুল, ব্যাস এইটুকু অঙ্কটা পড়ে নাও। দেখো এই তোমাকে যে কোশ্চেনটা পাঠিয়েছি তার ফার্স্ট কোশ্চেনটা বলছি আমি, এইটুকু দাও, তুমি কিভাবে বের করে বলো, আগে তোমরা নিজেরা আমাকে বলো ভেবে। ডিএস ইকুয়ালস টু ডিইউ প্লাস ডেল এনজিআরটি হবে তারপরে আমার তো এখানে ডেল এনজিআরটি কিছু নেই, এটা ফেজ চেঞ্জ। আর তো ডেল এক্স ইকুয়ালস টু ডেল ইউ হবে তাহলে টেম্পারেচার কোথায় যাবে? তাহলে ফেজ চেঞ্জের তো ডেল এনজি কত হবে সম্প্রীত পড়েছো?
কিছু বুঝছো কিভাবে বুঝছো আমার তো ওইটাই তা করো। স্যার কিন্তু ডেল এনজিআরটি কত নেব? না ডেলিন বলছো এই তো হ্যাঁ। এনথালপি ভেপোরাইজেশন ওয়াটার থেকে তো কোনো চেঞ্জেস তো কত হচ্ছে মানে ওয়ান চেঞ্জেস এখানে তাহলে যে ভেপার হয় ওখানে এনজি মানে হ্যাঁ ঠিক এক থেকে মলিকুল তা করো। আর তো দেওয়া থাকবে টি ইকুয়াল টু কত টি কত 100 ডিগ্রি আছে না 3 মানে 100 ডিগ্রি একদম তাই দেওয়া আছে। হ্যাঁ এটাকে ইউনিটটা সামনে দিচ্ছি এইটা তাই মানে এটা যা ওর ব্যাগ হয়ে গেছে। স্যার হিট রিলিজ হচ্ছে এখানে ডেলিক্সটা নেগেটিভ হচ্ছে পজিটিভ তোমরা কাজ করবে বাড়িতে পড়ে এটা করবে নাকি? আচ্ছা পড়ে বাড়িতে পুরোটা করবে বাড়িতে। স্যার এমনিতে স্যার আসছে 37